আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 38তম ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত ও বয়োজ্যেষ্ঠ উপদেষ্টা শ্রদ্ধেয় ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যার, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, মিরপুর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট হোমিওপ্যাথি। সুপ্রিয় দর্শক, আজকের লাইভ সঞ্চালনায় আছি আমি ডাক্তার অনন্য মান্নান, উপদেষ্টা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। আর আজকের মূল্যবান আলোচনার বিষয় হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তের কৌশল, চতুর্থ পর্ব। সকল হোমিওপ্যাথদের কাছে আকর্ষণীয় এই বিষয়ে সম্মানিত অতিথির আজকের আলোচনায় আপনাদের সবাইকে অংশগ্রহণের এবং আলোচনা উপভোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। এবারে সম্মানিত আলোচক ডক্টর নজরুল ইসলাম ভূঁইয়া স্যারকে তার মূল্যবান আলোচনা শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। স্যার, শুরু করেন স্যার। আলহামদুলিল্লাহ, আজকের BOHF বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, BOHF এর উপদেষ্টা জনাব ডাক্তার অনন্য মান্নান, এই BOHF এর সম্মানিত প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলুল হক, এই সংগঠনের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ ইয়াকুব আলী সরকার, সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সকল হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ এবং যারা এই অনুষ্ঠান দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকাটাই আমরা কামনা করি। আজকে এই অনুষ্ঠানের চলাকালীন আমি একটা মেসেজ আমাকে শেয়ার করেছে BOHF চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে। তারা মেসেজটা লিখেছে, যারা এই প্যাথির বিষয়ে এত আলোচনা করতেছেন, এই আলোচনা বাদ দিয়ে এই প্যাথির উন্নয়নে আপনাদের কি কোনো ভূমিকা নাই? এই হলো এই BOHF চট্টগ্রাম বিভাগীয়, নাম হলো সম্ভবত মোহাম্মদ। তো আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনাকে জানাচ্ছি যে উনি কি বিগত 1.5-2 মাস যাবত এই প্রোগ্রামগুলি দেখেন নাই? যে এই প্রোগ্রামে বর্তমান সময়ে BOHF এর কর্তাবৃন্দ, সভাপতি এবং উপদেষ্টা বৃন্দ কি কি ভূমিকা পালন করতেছে এবং কি করেছে,
এগুলা টোটাল এই বিওএইচএফ এর প্রোগ্রামে আমরা ধারাবাহিক আলোচনা করেছি। তিনি কি শুনেন নাই? যদি আপনি না শুনে থাকেন দয়া করে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে দেখেন বিওএইচএফ এর অ্যাক্টিভিটিসটা আপনি দয়া করে দেখেন। আপনি সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির মানুষ হয়ে আপনি কিভাবে না জেনে না শুনে এরকম একটা মন্তব্য আপনি লাইভে করলেন। আশা করি পরবর্তীতে সবকিছু জেনে শুনে আপনারা মন্তব্য করবেন। আজকে আলোচনার বিষয় হলো ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তের কৌশল। স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করি স্যার। ইতিমধ্যেই আমাদের আজকের এই লাইভে আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ডাক্তার ফজলুল হক স্যার উপস্থিত হয়েছেন। স্যারকে আজকের লাইভে স্বাগত। স্যার যদি সূচনা যদি কিছু বলতে চান স্যার। আলহামদুলিল্লাহ, কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমি স্টার্টিং আমার শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা স্যারকে নিয়ে এই প্রোগ্রাম আমি স্টার্ট করেছি। তারপরেও ওনাকে আমি দেখতে পাচ্ছি এবং আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে তিনি এবং তার ওয়াইফ দুইজনে করোনায় আক্রান্ত হয়ে হসপিটালাইজ ছিলেন। আমাদের দ্বারা যতটুকু সম্ভব শুধুমাত্র মহান রাব্বুল আলামিনের নিকট আমরা ওনাদের সুস্বাস্থ্য কামনা করে, রোগারোগ্য কামনা করে আমরা দোয়া করেছি। এছাড়া আমাদের একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও ওনাদেরকে আমরা হসপিটালে দেখতে যাইতে পারি নাই। আল্লাহর মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর ফজলুল হক সাহেব এবং ওনার স্ত্রীকে করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন এবং আমি চেষ্টা করেছি প্রতিনিয়ত ওনাদের খোঁজ খবর নিতে। আজকে ফেসবুক লাইভে সরাসরি ওনাকে দেখতেছি। আজকে ওনার বাসায় আমার যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি ওনার বাসায় যেতে পারি নাই। আমি বারবার ওনাকে ফোন দিয়েও আমি চেষ্টা করেছি, আমি ধরতে পারি নাই। হয়তোবা উনি শারীরিকভাবে অসুস্থ বা ব্যস্ততা ছিল। আজকে ওনাকে আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা চাই বিওএইচএফ এর প্রধান উপদেষ্টা ওনাকে আমরা এভাবে প্রতি মুহূর্ত আমরা যেন ওনাকে আজকে যেভাবে সুন্দর দেখতেছি এইভাবে যেন উনি দীর্ঘকাল আমাদের এই সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা হিসেবে উনি থাকতে পারেন এবং উনি দীর্ঘ হায়াত লাভ করুন, এই কামনা আমরা মহান রাব্বুল আলামিনের নিকট করি। এবং তিনি যতদিন বাঁচবেন ততদিন আমরা উত্তর নতুন নতুন অনেক হোমিওপ্যাথিক তথ্য দেশি বিদেশি আন্তর্জাতিক পর্যায়ে ওনার জ্ঞান গর্ব বক্তব্য এবং ওনার অভিজ্ঞতা আমরা পাবো বলে আমরা আশা করি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন, আমিন। আচ্ছা, এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনাটা হলো ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তের কৌশল। তার সাথে আরেকটু যুক্ত করেন, শুধু আয়ত্তের কৌশল বললে চলবে না, ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তের কৌশল এবং কনফার্ম ঔষধ নির্বাচন। রোগীর ক্ষেত্রে ঔষধ নির্বাচন, আয়ত্তের কৌশল এবং ঔষধ নির্বাচন, তাহলে আমাদের আয়ত্তের কৌশলটা সাকসেস হবে বলে আমরা আশা করি। এখন
ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে আবার চলে যেতে হবে অর্গানন অফ মেডিসিনের আলোকে, কিন্তু সে আলোচনাটা আমাদের অন্যভাবে আমাদের হচ্ছে। এখন আমরা ওষুধের মধ্যেই চেষ্টা করব সেই ওষুধটাকে কিভাবে কোন আঙ্গিকে আমরা আয়ত্ত করব। মনে রাখবেন, আমি ধারাবাহিকভাবে অর্গাননের আলোচনার সময় সাইন এন্ড সিমটমস নিয়ে আমি দীর্ঘ আলাপ আলোচনা করেছি। পরবর্তীতে হয়তোবা আবার শুরু করব। যখনই আপনার সামনে রোগী আসবে, আপনার প্রধান ডিউটি হলো রোগীর আগা গোড়া সম্পূর্ণ পর্যবেক্ষণ করা। কিভাবে? an unprejudiced observer, an unbiased observer। অর্গাননের সূত্র অনুসারে সেই দৃষ্টিকোণ থেকে আপনি নিরপেক্ষ মন নিয়ে, নিরপেক্ষ চাহনি নিয়ে আপনি রোগীটাকে আগা গোড়া পর্যবেক্ষণ করবেন। এই পর্যবেক্ষণের মধ্যেও আপনার পেয়ে যাবেন রোগজ চিহ্ন, আপনি পেয়ে যাবেন রোগজ কিছু সিমটমস, কিছু লক্ষণ, আপনি পেয়ে যাবেন কিছু ঔষধের ধারণা। এরপরে যখনই আপনি রোগীর কেস টেকিং করতে যাবেন, তখন রোগীর কেস টেকিং এ বয়স এই যে ফ্যাক্টর, কারণ বয়স অনুসারে আমাদের ওষুধ, আমাদের বাচ্চাদের এক ওষুধ, বৃদ্ধদের আরেক ঔষধ, যুবকদের ক্ষেত্রে আরেক ঔষধ। সুতরাং বয়সটা একটা ফ্যাক্টর। এরপরে রোগীটা মেল না ফিমেল, যখনই সেই প্রশ্নে আসবেন তখনই চলে আসবে আমাদের কিছু ওষুধ আছে মেল রিমেডি, কিছু ওষুধ আছে ফিমেল রিমেডি। তারপরে যখনই আপনি পেশাগত অবস্থানে চলে যাবেন, তখন রোগীর পেশাগত দায়িত্ব এবং কর্তব্য এবং পেশাগত অবস্থানে অনেকগুলি ওষুধ আছে। শুধু তাই নয়, রোগীর লেখাপড়া কতটুকু তার উপর ভিত্তি করে ওষুধ আছে। রোগীর রেজাল্টের উপর, রোগীর কর্মজীবনের কর্মক্ষেত্রে এবং লেখাপড়ার ক্ষেত্রে রোগী তার রেজাল্ট, তার ফলাফল, পরীক্ষার ফলাফলের উপরেও অনেক ওষুধ তার আমরা আইডেন্টিফাই করতে পারি। এরপরে আমাদের ওষুধ অর্গান ভিত্তিক ওষুধ আছে। সেই অর্গান ভিত্তিক ওষুধ, কারণ এই ওষুধ সাম্রাজ্যে আমাদেরকে এইভাবে আইডেন্টিফাই করতে হবে, এইভাবে ম্যাথমেটিক্যাল আয়ত্তের কৌশল নিতে হবে। অর্গান ভিত্তিক ওষুধ আছে আমাদের সাইড, আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি, রাইট সাইড, লেফট সাইড, এইভাবে সাইড অনুসারেও আমাদের ওষুধ আছে এবং ঋতু অনুসারে আমাদের ওষুধ আছে। বসন্তকালের ঔষধ, গ্রীষ্মের ঔষধ, শীতের ঔষধ, এইভাবে 6 ঋতুর ওষুধ আছে, বর্ষার ঔষধ আছে। এইভাবে আমাদেরকে ম্যাথমেটিকা আয়ত্ত করতে হবে। ঠিক তেমনি ধারাবাহিকতায় আজকে আমি প্রথম যে ওষুধটা আলোচনা করব, এই ওষুধটা গত ক্লাসে আমি কিছুটা আলোকপাত করেছি। এখন সেই কিছুটা যদি আবার পুনরাবৃত্তি না করি, তাহলে ওষুধের পূর্ণাঙ্গতা পাওয়া যাবে না।
এই ওষুধের নামটা হইল অ্যাক্টিয়া রেসিমোসা। আবার এটার আরেকটা নাম হলো সিমিসিফিউগা। আচ্ছা, এই যে অ্যাক্টিয়া রেসিমোসা, আমার মনে হয় হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ আপনারা সবকিছু জানেন, কম বেশি জানেন। আমরা এই ওষুধের সোর্স, ওষুধের আবিষ্কার, এই বিষয়গুলি আলোকপাত আমাদের তেমন একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এগুলা আমরা ক্লাসে পড়েছি, এগুলা এই জায়গায় আলোচনা করে সময় নষ্ট করা না করাটাই ভালো বলে আমি মনে করি। যেই পয়েন্টগুলি আমাদের দরকার, যেই পয়েন্টগুলি আমাদের ডাক্তাররা কিছু কম জানেন, সেই বিষয়গুলি আলোচনা করাটাই ভালো। যেমন আমি গত ক্লাসে আলোচনা করেছি, কেন কেউ বলতেছেন অ্যাক্টিয়া রেসিমোসা, কে বলতেছেন? এটা বলতেছেন রিচার্ড হিউজেস, তিনি নামকরণ করেছেন অ্যাক্টিয়া রেসিমোসা। আর তার পরবর্তীতে হেরিং, বোরিক, এলেন, ফ্যারিংটন, রজার মরিসন, তারা প্রত্যেকেই এই ওষুধটার নাম দিয়েছেন সিমিসিফিউগা। কেন দিয়েছেন আমরা সেই দিকে যাব না, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, এইটা একটা প্ল্যান্ট কিংডমের মেডিসিন। আচ্ছা, এখন আসেন আয়ত্তের কৌশল হিসাবে মনে রাখবেন, এটা বাচ্চাদের কোনো ওষুধ না, ইট ইজ ক্লিয়ার। তেমন বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটার ব্যবহার নাই বললেই চলে। তাহলে এই ওষুধটা কখন, কোন বয়সের জন্য প্রযোজ্য? যখন কোন মানুষের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, অর্থাৎ যখন তার পিউবার্টিটা শুরু হয়, তখন থেকে এই ওষুধের কার্যকারিতা আরম্ভ হয়। অন দি আদার হ্যান্ড, আমরা যদি মেল এন্ড ফিমেল বলি, তাহলে এইটা 90% ফিমেল রিমেডি, ইট ইজ ক্লিয়ার, 90% ফিমেল রিমেডি। আর 10% এইটা মেল রিমেডি। এবং এইটা আপনাকে যদি ক্লাসিফাই করেন, ইজ ইট ওল্ড রিমেডি? কিছু ক্ষেত্রে দুইটা পয়েন্টে, তিনটা পয়েন্টে এইটা ওল্ড রিমেডি, তিনটা পয়েন্টে এটা মেল রিমেডি। সেই বিষয়টা আমি কথা বলবো। তাহলে এটা প্রিমিনেন্টলি ইটস এ ফিমেল রিমেডি, ইট ইজ ক্লিয়ার। যেখানে 90% কেসে ফিমেল রিমেডি। এবং ফিমেল রিমেডি কোন সময় থেকে আরম্ভ? যখন তার পিউবার্টি স্টার্ট, পিউবার্টি থেকে, অর্থাৎ তার মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত এটার অ্যাক্টিভিটিস, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত এটার অ্যাক্টিভিটিস। তাহলে এইবার আসেন, যেহেতু আমি বলেছি এটা ফিমেল রিমেডি, তাহলে আমরা এবার অর্গানিক ভাবে চলে যাই। এটা বেসিক্যালি ফিমেলের রিপ্রোডাক্টিভ অর্গান রিলেটেড মেডিসিন। তাহলে রিপ্রোডাক্টিভ অর্গান রিলেটেড মেডিসিন তার মানে রিপ্রোডাক্টিভ যতগুলি অর্গান আছে,
এই অর্গান রিলেটেড মেডিসিন। এইবার আসেন মেনস্ট্রুয়াল সাইকেল, মাসিকের একটা ওষুধ, এটা প্রেগন্যান্সি ডিসঅর্ডারের একটা ওষুধ, এটা অ্যাবর্শনের একটা ওষুধ, তারপরে এটা ফলস পেইন, লেবার পেইনের একটা ঔষধ। এইবার আসেন তাহলে এটা ইউটেরিন ডিসঅর্ডারের একটা ঔষধ। আচ্ছা, আর কি? আর এইটা রিউমেটিজমের একটা ঔষধ, এটা গাউটি ডায়াথেসিসের একটা ঔষধ, এটা মাইগ্রেনের একটা ঔষধ। ক্লিয়ার? এখন মাইগ্রেন নাম দিয়ে আমরা কোনো ওষুধ নির্বাচন করতে পারি না। এতক্ষণ আমি আলোচনা যা করেছি, এই আলোচনাটা হইল এই ওষুধের ক্ষেত্রটা কোন কোন ক্ষেত্রে এই ওষুধের প্রয়োগ, সেই জিনিসটা আমি আলোচনা করেছি। এইবার আসেন আমরা সিমটোমেটিক্যালি এটার আলোচনায় চলে যাই। তাহলে প্রথম যেটা আপনাকে সিমটমস, সেটা হলো তার মিন্স, তার মাসিক, তার পিরিয়ড। এই পিরিয়ড তার স্টার্টিং থেকে, তার জীবনের প্রথম থেকে যখন পিরিয়ড আরম্ভ হয় তখন থেকে তার সমস্যা হতে পারে, মাঝখানেও সমস্যা হতে পারে। প্রথম পর্যায়ে তার সাইকেল ভালো ছিল, সেকেন্ড পর্যায়ে হয়তো সাইকেলটা খারাপ হয়ে গেছে। তাহলে পিরিয়ডটা কি রকম? তার পিরিয়ডটা হইল বিফোর মেন্সেস পেইন and during menses severe pain, অতিরিক্ত ব্যথা। এবং এটার একটা স্ট্রাইকিং সিমটমসটা হইল যত বেশি স্রাব তত বেশি তার ব্যথা। স্রাব বেশি, ব্যথা বেশি। স্রাব কমতে থাকে, ব্যথা কমতে থাকে। অতিরিক্ত ব্যথা, পিরিয়ডের আগে ব্যথা, তবে বেশি ব্যথাটা হইল ডিউরিং দি টাইম অফ মেনস্ট্রুয়েশন। যত বেশি রক্তস্রাব, তার স্রাব বের হবে, ব্যথার প্রকৃতি তত বেশি হবে। ব্যথাটা হিপ টু হিপ, অর্থাৎ এক হিপ জয়েন্ট থেকে আরেক হিপ জয়েন্ট, এবং উইথ পেলভিক অর্গান, অর্থাৎ তার কোমর থেকে, পেট থেকে, লোয়ার অ্যাবডোমেনের পেট থেকে, এবং তার প্রস্রাবের জায়গা, এই যে প্রস্রাবের থলি, প্রস্রাবের জায়গা, ইউটেরিন ক্যাভিটি, এই নিয়ে তার ফ্যালোপিয়ান টিউব এবং তার ডিম্বাশয়, এই স্থানগুলি নিয়ে হইল তার ব্যথা। তাহলে এই ব্যথাটা আস্তে আস্তে স্রাব কমে যাবে, ব্যথার প্রকৃতিও কমে যাবে। এইটা হলো এই ওষুধের এক, উইদাউট দিস সিমটমস I may not think about ectyaricimosa। তাহলে এটা একটা কত বড় লক্ষণ। এইবার আসেন, আমি কি বললাম? প্রেগন্যান্সি ডিসঅর্ডার। তার মানে যখন এই ফিমেল প্রেগনেন্ট হবেন তখন থেকে তার সিভিয়ার ভমিটিং, নৌসিয়া, এই বিষয়গুলি থাকবে। কিন্তু দুঃখজনক হলো রিপিটেড অ্যাবর্শন, বারবার অ্যাবর্শন। অ্যাবর্শনের একটা প্রকৃতি আপনি পাবেন কখন?
একদম স্পেসিফিক, যখনই 3 মাস কনসেপশন 3 মান্থ রানিং, সেই মুহূর্তে তার অ্যাবর্শন হয়ে যাবে। তাহলে 3 মাস পর পর অ্যাবর্শন, এইটা আমরা পাবো। তাহলে 3 মাস পর পর অ্যাবর্শন আমরা পাবো, এইটা আপনারা খেয়াল করবেন। তারপরে তার যেই লক্ষণগুলি, আমি প্রেগন্যান্সি ডিসঅর্ডার বললাম, অ্যাবর্শনের কথা বললাম, এবং এই যে অ্যাবর্শনটা হয় ওই সময় তার একটা ফলস পেইন, এটাকে বলা হয় লেবার লাইক পেইন। তার মানে যখন আমার প্রসব বেদনার মতো বেদনা হয়ে তার কি হয়, তার ভ্রূণটা 3 মাস পর পর এই তার অ্যাবর্শন হয়ে যায়। আচ্ছা, এখন আসেন যে বেসিক্যালি এইটার যদি আপনি বলেন তাহলে এটা একটা চিলি মেডিসিন, এটা একটা শীতকাতর রোগী। এই রোগীগুলি হিস্ট্রিক্যাল ডায়াথেসিস এবং তাদের ব্যাকগ্রাউন্ড আছে রিউমেটিক ডায়াথেসিস, গাউটি ডায়াথেসিস, এদের এই বিষয়গুলি আছে। এখন আসেন তার আর কি লক্ষণ আমরা পাই। এই ক্ষেত্রে আমরা একটা লক্ষণ আমি পাই, সেটা হলো মাইগ্রেন। মাইগ্রেনটা কি? এটা হলো একটা মাথা ব্যথা। আমাদের কাছে রোগী এসে বলে, স্যার আমার মাইগ্রেন। কিন্তু মাইগ্রেনটা কি, মাইগ্রেনের ব্যথা কোথায়, এই বিষয়গুলি অনেক ক্ষেত্রে মাইগ্রেন শব্দটা কি অর্থ এটা আমরা অনেকেই জানি না। এটা সত্য, মাথা ব্যথা একটা সাইড, ওয়ান সাইড, যখনই ব্যথাটা হবে এটা সাইড, আইদার রাইট সাইড অর লেফট সাইড অর ব্যাক সাইড অর ফ্রন্ট সাইড, একটা স্পেসিফিক সাইড নিয়ে সিভিয়ার পেইন। এই পেইনটা আমরা কখন পাবো? সাধারণত ডিউরিং দি টাইম অফ পিরিয়ড, ডিউরিং দি টাইম অফ মেন্সেস, তার প্রেগন্যান্সি ডিসঅর্ডার, তার অ্যাবর্শন, এই সমস্ত অবস্থার প্রেক্ষাপটে ওই সময় তার একটা মাইগ্রেন আমরা পাবো। এই মাইগ্রেনটা সিভিয়ার পেইন, আমাদের বেলেডোনার মতো এই ব্যথাটা সিভিয়ার ব্যথা। এইটা এই হলো তার ব্যথা। আচ্ছা, এখন আসেন তার ফিজিক্যাল যে সিমটমস গুলি আছে, এগুলো অল্টারনেটস উইথ মেন্টাল সিমটমস। তার মানে ফিজিক্যাল সিমটমস, এইটা যখনই তার ফিজিক্যাল সিমটমস গুলি দেখা দেয়, মেন্টাল সিমটমস গুলি সাপ্রেস থাকে। আবার যখন মেন্টাল সিমটমস গুলি দেখা দেয়, ফিজিক্যাল সিমটমসটা সাপ্রেস থাকে। এইটার বেসিক্যালি এর আগে আমি বলেছি এটা অনেক ক্ষেত্রে একটা অর্গানিক মেডিসিন। সেই অর্গানিক মেডিসিনটা কোন অর্গান তাও আমি আপনাদেরকে বলেছি, এবং এটা ফিমেল জেনিটাল অর্গান, ফিমেল রিমেডি। এখন আসেন আমি সাথে সাথে বলছি ওল্ড রিমেডি কি ক্ষেত্রে? রিউমেটিজমের ক্ষেত্রে। আর গাউট, এই দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। রিউমেটিজম কখন, কোন ক্ষেত্রে, আপনাদের এটা মনে রাখবেন। রিউমেটিজমটা আপনার তার মাসকুলার সমস্ত শরীরে তার ব্যথা, ব্রুইস্ড পেইন, আর্নিকার মতো থেতলানো ব্যথা হবে। ব্রুইস্ড পেইন আপনারা বুঝতে হবে, গাউট এক জিনিস আর রিউমেটিজম আরেক জিনিস।
rheumatic pain throughout the whole body and muscular pain. আর গাউটটা হলো জয়েন্টস পেইন। কি জয়েন্টস? আপনাকে বুঝতে হবে জয়েন্টসটা হইল এইটা লং জয়েন্টস, লং বোন জয়েন্টস, শর্ট বোন জয়েন্টসও আছে। ছোট ছোট জয়েন্টের ঔষধ গত তারিখে আমি আলোচনা করেছি, অ্যাক্টিয়া স্পাইকেটা, শরীরের ছোট ছোট জয়েন্টস এর ইনফ্লামেশন এবং ব্যথা, অ্যাক্টিয়া স্পাইকেটা। আর এই লং বোন, যেমন ফিমার একটা লং বোন, হিপ জয়েন্টের ব্যথা, ফিমারের ব্যথা, নি জয়েন্টের ব্যথা এবং হাতের ব্যথা, শোল্ডার জয়েন্টের ব্যথা, ইনফ্লামেশন, এই যে এই জয়েন্টগুলির ব্যথা, এই ক্ষেত্রে আমরা এই ওষুধটা পাবো কি যে অ্যাক্টিয়া রেসিমোসা, এটা আমরা পাবো। আচ্ছা, এখন মাসিকের ক্ষেত্রে যে কথাগুলি বলছি, এটা অনেক সময় ডিলেড মেনস্ট্রুয়েশন পাবেন, স্কেন্টি মেনস্ট্রুয়েশন পাবেন, আবার অনেক সময় সাপ্রেশন অফ মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়াল সাইকেল 3-4 মাস এটা সাপ্রেসড। এই সাপ্রেসের কারণে কি কি রোগের সৃষ্টি হইতে পারে? ওই যে রিউমেটিজম হইতে পারে, গাউট হইতে পারে, আর কি হইতে পারে? তার হার্ট ডিজিজ হইতে পারে, লাং এফেকশন হইতে পারে, লিভার হইতে পারে। যদি সেটা সাপ্রেশন অফ কি মিনসেস, মাসিক যদি তার সাপ্রেস, হয়তো 6 মাস 9 মাস যাবত তার মাসিক সাপ্রেস, এই কারণে তার কমপ্লিকেশন গুলি এইগুলি আমরা পাবো। শুধু তাই নয়, তার রেসপিরেটরি প্রবলেমও হতে পারে, প্রোভাইডেড এটার পিছনে যদি আমার সাপ্রেশন অর্থাৎ কোনো কারণে আমরা যদি তার মাসিক ফ্লোতে চাপা দেই। অনেক সময় দেখা যায় অনেক রোগীদের ফ্লো অনেক বেশি, তারা দৌড়াইয়া তারা আদার্স ডক্টরের কাছে যায়, অন্যান্য ডাক্তারের কাছে, সাচেস অ্যালোপ্যাথিক ডাক্তারের ওষুধ আছে, সেই ওষুধে নর্মাল সাইকেলকে স্টপ করে দেয়, অতিরিক্ত ব্লিডিং হচ্ছে স্টপ করে দেয়। সেই যে সাপ্রেস মিন সাপ্রেশনের কারণে আমাদের এই সমস্যাগুলিও হইতে পারে। এই জিনিসগুলি আপনারা চিন্তা করবেন। আর কি আরেকটা জিনিস, সেটার হইল মাইন্ড। মাইন্ডটা হইল হিস্ট্রিক্যাল। হিস্ট্রিক্যাল কথাটা এর আগেও আমি অনেকবার বলেছি, আর বলতে চাই না। আপনারা জানেন হিস্ট্রিক্যাল ডায়াথেসিস, তার মানে শুনেন, ক্ষণে রুষ্ট, ক্ষণে তুষ্ট, রুষ্ট তুষ্ট ক্ষণে ক্ষণে, কি দিয়ে যে তাকে স্যাটিসফাই হবে সেটা সে নিজেও জানে না। এবং তার মধ্যে একটা নার্ভাস, যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে এটা কাজ করে, এইটা আমরা পাবো। এবং তার মধ্যে একটা মেলানকোলিক মেন্টালিটি পাবো, একটা স্যাডনেস পাবো, একটা দুঃখ ভারাক্রান্ত আমরা পাবো তার আউটলুকিং এ। তার মধ্যে পাবো ডিসঅ্যাপয়েন্টেড অফ লাভ, এবং কি পাবো? গ্লুমি মেন্টালিটি। গ্লুমি মানে কি? নিরানন্দ ভাব। এই বিষয়গুলি আমরা পাবো। আচ্ছা, এখন আসেন এটার পিকুলিয়ার আর একটা কথা বলে আমি চলে যাচ্ছি। পিকুলিয়ার আর একটা কথা, এইটা সাধারণত অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে যারা সেলাইয়ের কাজ করে, সুই সুতার কাজ করে, টাইপ রাইটিং, টাইপ করে, কম্পিউটারের মধ্যে টাইপ করে এবং হারমোনিয়াম বাজায়, তাদের অনেক সময় নেকে ঘাড়ে ব্যথা হয়। এই নেকে ঘাড়ে ব্যথা হয়, এইগুলার একটা স্পেসিফিক, আপনারা যদি বোরিক দেখেন, ক্যান্ট দেখেন, সেখানে বলা হয়েছে যে এই ক্ষেত্রে অ্যাক্টিয়া রেসিমোসা এটা কাজ করে। যারা সেলাইয়ের কাজ করে, মেশিনের মধ্যে রেগুলার অ্যাটেন্টিভলি হারমোনিয়ামের মধ্যে তবলা বাজায় এবং টাইপ রাইটিং কম্পিউটারে কাজ করে, তাদের নেকে ব্যথা এই প্রেক্ষাপটে এটা কাজ করে। তাহলে ওভারঅল আমি ওষুধটা বুঝাতে আমি চেষ্টা করেছি। আমি জানি আপনারা এই বিষয়ে আমার চেয়ে বেশি পারদর্শী।
এবার আসেন আমি আর একটা ছোট ওষুধ নিয়ে আলোচনা করব। সেই ছোট ওষুধটার নাম হলো, যেহেতু আমি আগেই বলেছি আপনাদেরকে আমি এই গ্রুপের ওষুধের ছোট বড় কমন ইন অল রেসপেক্ট সব ওষুধগুলি নিয়ে আলোচনা করব। এই ওষুধটার নাম হলো এথুজাসাইনাপিয়াম। তাহলে আপনারা জানেন, সবাই আপনারা জানেন এটা একটা চিলড্রেন রেমেডি। ইট ইজ ক্লিয়ার। এটা বড়দের ওষুধ না, এটা মেলের ওষুধ না, এটা ফিমেলের ওষুধ না, এটা বাচ্চাদের ওষুধ। ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে বাচ্চাদের ওষুধ আমি পেয়ে গেলাম, আপনারা বাচ্চাদের ওষুধগুলি এক সাইডে নিয়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বাচ্চাদের কোন ক্ষেত্রে এই ওষুধটা 90% এইটার কজেশন হলো যে তার রোগের সৃষ্টি, তার অ্যাবডোমিনাল ডিসঅর্ডার, তার রোগের সৃষ্টি টোটাল তার অ্যাবডোমেন লইয়া, তার রেকটাম নিয়ে, তার মাউথ নিয়ে, তার এলিমেন্টারি ট্র্যাক্ট নিয়ে, জিআইটি নিয়ে তার এই ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে কি ডিজিজেস ডিউ টু মিল্ক অ্যান্ড মিল্কি ফুড ইন এনি ফর্ম, ডিজিজেস ডিউ টু মিল্ক অ্যান্ড মিল্কি ফুড ইন এনি ফর্ম। তাহলে রোগের সৃষ্টি দুধ এবং দুধ জাতীয় খাবার, যে কোনো ভাবে এই খাবার, দুধের তৈরি যে কোনো ধরনের খাবার খেলেই তার রোগের সৃষ্টি, কজেশন। অ্যাকিউট কজ অ্যাকর্ডিং টু অ্যাপোরিজম নাম্বার 5, অ্যাকিউট কজ ডিউ টু মিল্ক অ্যান্ড মিল্কি ফুড ইন এনি ফর্ম। তাহলে কি ঘটনা ঘটতে পারে? মেইনলি ডায়রিয়া হতে পারে, মেইনলি ভমিটিং হইতে পারে, মেইনলি তার ডিসেন্ট্রি হইতে পারে, মেইনলি তার নৌজিয়া হতে পারে। এবং আরেকটা মজার বিষয় হলো, আরেকটা কজেশন আছে যে ডিউরিং দ্য পিরিয়ড অফ সামার as well as dentitional period, বাচ্চাদের গ্রীষ্মে যখন দাঁত উঠা শুরু হয়, গ্রীষ্মের সিজনে, যে কোনো সিজনে দাঁত উঠবে, এটা স্বাভাবিক। তবে সামার সিজনে ডেন্টিশনাল পিরিয়ডে তারা রোগের আক্রমণ করলে সেই ক্ষেত্রেও আমরা এথুজাসাইনাপিয়াম আমরা দেব। সেই সময়ে আমাদের যদি কলেরা ইনফেন্টাম হয়ে যায়, শিশু কলেরা হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই রোগীটার এক্সাইটিং কোর্সটা আমি বলে দিলাম, এটা একটা অ্যাকিউট মেডিসিন। তাহলে এটার ক্ষেত্রটা হইলো এটা জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, মাউথ টু অ্যানাস পর্যন্ত এটার ক্ষেত্র। এবং বিশেষ করে তার অ্যাবডোমিনাল ডিসঅর্ডার ডিউ টু মিল্ক অ্যান্ড মিল্কি ফুড ইন এনি ফর্ম। এবং সামার সিজনে এটা এফেক্টেড বেশি হয়, এবং ডিউরিং ডেন্টিশনাল পিরিয়ড আমরা এগুলা পেলাম। তার আরেকটা রোগ কি হয়? কলেরা ইনফেন্টাম হয়। এইবার আসেন পিকুলিয়ার একটা ডিজিজের ক্ষেত্রে এটার একটা অ্যাফিনিটি আছে। সেই ডিজিজটা কি? সেই ডিজিজটা হইল এপিলেপসি। আপনারা জানেন এটার বাংলাটা বলা হয় কি? মৃগী। শুনেন, এই মৃগী উইদাউট এনি কজ হতে পারে। উইথ কজ আমরা বেশ কিছু রোগী পাই যে শুধুমাত্র ইনজুরি অফ দি ব্রেইন, তার মাথার ইনজুরির কারণে এই বাচ্চাটা যখন ডেলিভারি হয়, তখন বাচ্চারা ডেলিভারি কোথায় করায়? অনেক বাচ্চাদের বাসায় ডেলিভারি করায়, বা কে করায়? শাশুড়ি করে অথবা মায়ে করে
অথবা ননদে করে, অথবা ননাসে করে, অথবা পাশের চাচিয়ে করায়, অথবা কোনো দায় দিয়ে করায়, উইদাউট দি হেল্প অফ এনি নার্স। এজ এ রেজাল্ট আমি আর আপনি তো সেখানে থাকি না, কোনো পুরুষ মানুষ থাকে না, তারা মাথার মধ্যে চাপ দিয়ে বাচ্চাটাকে বের করে। এই হেড ইনজুরির কারণে অনেক সময় এপিলেপসি সৃষ্টি হয়ে যায়। অদক্ষতার কারণে সারা জীবনের জন্য এই কষ্ট বাবা মাকে পেতে হয়। এই কারণ ঘটিত অবস্থায় যদি এপিলেপসি হয়, তাহলে ইনজুরির ক্ষেত্রে আমাদের অন্য ওষুধে যাবে। আর উইদাউট ইনজুরিতে যদি এই এপিলেপসি হয়, সেই ক্ষেত্রে আমরা এথুজার কথা চিন্তা করব। আপনারা জানেন এই এপিলেপসির কি কন্ডিশন হইতে পারে, তার সিমটমস গুলি হইতে পারে। এই বাচ্চারা এই হাত, এটাকে বলা হয় ক্লিনসড, এই হাত মুষ্টি করে রাখে বাচ্চা, তার চোখ মুখ রেড ফেস, সমস্ত ফেস এটা রেড থাকে, তার চক্ষু ডাইলেটেড এবং অনেক সময় চোখ ফিক্সড থাকে, চোখের পিউপিল, চোখের যে মনি এটা ফিক্সড থাকে, এবং মুখের ভিতরে তার প্রচুর পরিমাণে ফেনা মুখের ভিতরে থাকে, এবং তার চোখ দেখবেন এই চোখটা ডাউনওয়ার্ড ডিরেকশনে, তার চোখটা সে রেখে দিয়েছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, সে অথবা সাইডওয়ে অথবা এক পাশে এইভাবে রেখে দিয়েছে। এইভাবে তার মধ্যে এপিলেপটিক ফর্ম সৃষ্টি হয়। তখন আমরা এই জায়গার মধ্যে এই এথুজা সাইনাপিয়াম আমরা দেব। এবার আসেন, তাহলে এটা কোথায় কাজ করে? ব্রেনে কাজ করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে, এবং জিআইটি ডিস্টারবেন্সে এটা কাজ করে। ন্যাচারালি এই রোগীগুলি, এই বাচ্চাগুলি রেস্টলেসনেস থাকবে, অ্যাংশাস থাকবে, রাগান্বিত থাকবে, সবসময় তার ক্রন্দনরত থাকবে, ক্যামোমিলার মতো বাচ্চা থাকবে, সিনার মতো থাকবে, এবং অনেক ক্ষেত্রে আনকনসিয়াসনেস থাকবে। এই অবস্থা। তাহলে এথুজা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এবার আসেন, আপনাদেরকে আর একটা ওষুধ নিয়ে আমি আলোচনা করতে চাই। সেই ওষুধটা হলো অ্যাগনাস ক্যাকটাস। অ্যাগনাস ক্যাকটাস। এই আলোচনার আগে আমি আপনাদেরকে কেন্টের, টাইলার কেন্টের দুটা কেস হিস্ট্রি দিতে চাই। দুটা কেস হিস্ট্রি দিয়ে আমি এই ওষুধটার চরিত্র আপনাদের সামনে ফুটাইয়া তুলতে চাই। আমার এই কথাগুলি, আজকে যে কেস হিস্ট্রি আমি দিচ্ছি, বাসায় গিয়ে কেন্টের বইটা দেখবেন দয়া করে, তাহলে বুঝবেন হোয়াট ইজ অ্যাগনাস ক্যাকটাস। অ্যাগনাস ক্যাকটাস, কেন্টের কাছে একটা মহিলা রোগী আসলো, বিবাহিত মহিলা রোগী আসছে কেন্টের কাছে। মহিলার আউটলুকিং এ কেন্ট দেখলেন এই মহিলা অত্যন্ত রোগাটে, এনিমিক ডায়াথেসিস, অত্যন্ত দুর্বল, এবং বয়সের তুলনায় তাকে অধিক বয়স্ক বলেই মনে হচ্ছে। মহিলাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কেন আসলা? সেই মহিলা উত্তর দিল, ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমি বিয়ে করেছি, দীর্ঘদিন যাবত আমার বাচ্চা আসে না, আমার বাচ্চা হচ্ছে না। আচ্ছা, বাচ্চা হচ্ছে না। এইবার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে কেন্ট সাহেব গেলেন, কেন বাচ্চা হচ্ছে না মা, তুমি তোমার হিস্ট্রি একটু বলো তো দেখি, তোমার সেক্সুয়াল লাইফটা নিয়ে একটু বলো তো দেখি। তখন সেই মহিলা কেন্ট সাহেবকে বললেন, আমি অতিরিক্ত মাস্টারবেশন করতাম, এবং আমি অতিরিক্ত আমার বিবাহিত জীবনের আগে অতিরিক্ত সেক্সুয়াল এনজয় করতাম। আমি
সেক্সুয়াল এনজয় করতাম এবং অতিরিক্ত হস্তমৈথুন করতাম। এজ এ রেজাল্ট আমার বিবাহিত জীবনে I have no any sexual thrill. আমার কোনো সেক্সুয়াল উত্তেজনা নাই, বরং আছে, ইংলিশে বলা হয় এটাকে অ্যাবোরেসেন্স, বরং আছে ঘৃণা। সেক্সের প্রতি আমার ঘৃণা, এবং আমার যে অর্গানিক যে পার্টস, এই পার্টসটা অত্যন্ত রিল্যাক্স। আমার কোনো সেক্সুয়াল ডিজায়ার নাই, আমার কোনো আকর্ষণ নাই। আমি আমার হাজবেন্ডকে স্যাটিসফাই করতে পারছি না, বরং এই কাজে অত্যন্ত ঘৃণা ভরে আমি প্রত্যাখ্যান করি। আমার ভিতরে এই অবস্থা। এই অবস্থার প্রেক্ষাপটে কেন্ট সাহেব তাকে ওষুধ দিলেন, এগনাস ক্যাকটাস। ওষুধ দেওয়ার পরে এক পর্যায়ে সে তার পেটে বাচ্চা আসলো, তার সেক্সুয়াল ফিলিংস ফিরে আসলো, তার বাচ্চা আসছে। সে বাচ্চা আসার পরে বাচ্চা ডেলিভারি হয়েছে, তারা স্যাটিসফাই। এবার এই বাচ্চাটা মায়ের দুধ থেকে বঞ্চিত, মায়ের দুধ নাই, এটাকে বলা হয় এগালেকটিয়া। এই টার্মটার নাম এগালেকটিয়া। মায়ের ব্রেস্টে দুধ নেই, আবার দৌড়াইয়া কেন্টের কাছে আসলেন। কেন্ট তাকে ওষুধ দিলেন, পুনরায় এগনাস ক্যাকটাস ওষুধ দিলেন। এটা আমার কথা না, এটা কেন্টের হিস্ট্রি, কেন্টের কেস হিস্ট্রি। আবার তাকে এগনাস ক্যাকটাস দিলেন। এগনাস ক্যাকটাস দেওয়ার পরে সেই মহিলার ব্রেস্টে দুধ আসলো। বাচ্চাকে সেই দুধ পান করালো। তাহলে এগনাস ক্যাকটাস, যেটাকে আমরা খুব একটা বেশি পাত্তা দেই না, সেই এগনাস ক্যাকটাস কি রেজাল্ট দিল? আপনারা কি কেন্টের কথা বিশ্বাস করবেন না করবেন না, এটা আপনাদের ব্যাপার। দিস ইজ অ্যাবাউট দা ওয়ান। এবার সেকেন্ডারি কেস, দ্বিতীয় কেস শুনেন। দ্বিতীয় কেসটা হলো যে একটা পুরুষ, এবার এই দ্বিতীয় কেসটা হলো একটা পুরুষ, একজন বিবাহিত পুরুষ কেন্টের কাছে আসলেন। কেন আসলেন? সিভিয়ার সেক্সুয়াল উইকনেস নিয়ে আসলেন। এখন এই সেক্সুয়াল উইকনেসের করলেন কি? হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে কেন গেলেন, গিয়ে দেখলেন সে তার জীবনের পিউবার্টি থেকে অদ্য পর্যন্ত সে প্রচুর সেক্সুয়াল ইন্ডালজেন্স, তার মানে সেক্সের অপব্যবহার করেছেন, হস্তমৈথুন করেছেন। করে আজকে তার মেল রিপ্রোডাক্টিভ অর্গান, মেল সেক্সুয়াল অর্গান, মেল এক্সাইটিং অর্গান টোটালি রিল্যাক্সড, নো থ্রিল, তার ভিতরে কোনো উত্তেজনা নাই, সম্পূর্ণরূপে রিল্যাক্সড। এমনকি কেন বলেছেন তার সুন্দরী স্ত্রীর দ্বারাও সম্ভব হয় না তার সেই রিপ্রোডাক্টিভ অর্গানকে, তার সেক্সুয়াল অর্গানকে এক্সাইটেড করতে। তাহলে সে কতটা হস্তমৈথুন করেছে,
কতটা মাস্টারবেশন করেছে এবং কতটা সে জ্ঞান পাপী, সে পাপিষ্ঠ কতটা সে এনজয় করেছে। এই অবস্থায় কেন্ট তাকে ওষুধ দিলেন অ্যাগনাস ক্যাকটাস। কন্টিনিউয়াস অ্যাগনাস ক্যাকটাস ওষুধ দিয়ে এই রোগীকেও তার হারানো যৌবন তার ফিরিয়ে দিয়েছে। তাহলে দুটা কেস হিস্ট্রি দিলাম। এইবার আসেন, এই ওষুধটা বর্ণনা করতে গিয়ে কেন্ট তার লেকচারে প্রথম লাইনে বলেছে, আজকে আমি এমন একটা ওষুধ নিয়ে কথা বলতেছি যে ওষুধটা এই সমাজের জ্ঞান পাপীদের ঔষধ, যে ওষুধটা তার জীবন যৌবনকে জলাঞ্জলিত দিয়েছে অন্যায়ভাবে দিয়ে তার লাইফটাকে স্পয়েল করেছে, তার জীবন যৌবনকে স্পয়েল করেছে। এই কেন্ট বলেছেন এরা হলো জ্ঞান পাপী। তাহলে এবার বুঝেন। এখন আসেন বইতে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে, কিন্তু আমরা বাস্তবে আমরা খুব একটা বেশি এই ক্ষেত্রে সাকসেসফুল হই না। এর পিছনে একটা ব্যাপক আলোচনার প্রয়োজন আছে। টোটাল সেক্সুয়াল লাইফ নিয়ে একটা আলোচনার প্রয়োজন আছে, যে আলোচনাটা আমাদের কোনো পুঁথিগত বিদ্যার মধ্যে নাই, যে আলোচনাটা আমাদের পারিবারিক অবস্থানে নেই, যে আলোচনাটা আমাদের ধর্মীয় অবস্থানে নেই। আমরা পারিবারিক ভাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাটা আমরা দিচ্ছি না। সেক্সুয়াল লাইফ নিয়ে তাদের বয়স সৃষ্টির সাথে সাথে কি পরিবর্তন হবে, এই বিষয়গুলি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলতেছি না। কেন বলতেছি না? সামাজিক কারণে, ধর্মীয় কারণে এবং লাজ লজ্জার কারণে আমরা দিচ্ছি না। কিন্তু আপনি কি মনে করতেছেন আপনি যে শিক্ষা দিচ্ছেন না, তাহলে ক্ষতিটা কার হচ্ছে? আপনার ছেলে মেয়ে আড়ালে আবডালে যে কাজটা করতেছে, এই কাজটার কারণ আপনি বাবা হয়ে আপনি সাফার করতেছেন না। সুতরাং আজকে থেকে আপনি ছেলে মেয়ের বন্ধু হয়ে যান, বন্ধু হয়ে টোটাল সেক্সুয়াল লাইফটা নিয়ে তাদের সাথে কথা বলেন, কারণ লসটা তো আপনার হচ্ছে। আপনি ছেলের বন্ধু হয়ে যান, আপনি মেয়ের বন্ধু হয়ে যান, গিয়ে তার এই লাইফটা নিয়ে আমাদের কোনো পুঁথিগত বিদ্যা নেই। আছে কিছু আজে বাজে বই, আর আছে বর্তমানে এই ফেসবুক, মেসেঞ্জার, আজে বাজে, এগুলাতে তাদের চরিত্রটাকে আরো নষ্ট করেছে। সুতরাং আশা করি আমি অল্প কথায় বুঝাইলাম। তার সাথে খাওয়া দাওয়া দেখেন, আমরা 14-15 টাকা দিয়ে একটা বেনসন সিগারেট খাই, কিন্তু 15 টাকা দিয়ে এখনো 4টা কলা পাওয়া যায়, তা কিন্তু আমরা খাই না। আমাদের সেক্সুয়াল ফুড কি, সেক্সুয়াল খাবারগুলি কি, এই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নাই। পারিবারিক আইডিয়া নাই, বই পুস্তকের আইডিয়া নাই, ধর্মীয় কোনো আইডিয়া নাই। এজ এ রেজাল্ট আমার ছেলেরা, আমার মেয়েরা যা করার তাই করতেছে এবং আগামী দিনেও করবে। তো সুতরাং আপনি ডাক্তার, আপনি অভিভাবক, আপনি বাবা,
আপনি তার বন্ধু সেজে এই টোটাল পারিবারিক বিষয়গুলি আলোচনা করলে আমরা আশা করি আমাদের যেই সেক্সুয়াল মেডিসিন গুলি আছে এই মেডিসিন গুলি আমরা উপকার পাবো। আপনি দেখেন আমার এই বয়সে, আমার বয়সটা 64 বছর বয়স, তাহলে আমার চিকিৎসা জীবনের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সও তেমন। তো সুতরাং সেক্সুয়াল বিষয়টা এমন একটা বিষয়, এটা ছোট থেকে অদ্য পর্যন্ত এই 64 বছর পর্যন্ত সবারই ডিমান্ড। আপনার কাছে, আপনি ডাক্তার দেখেন, আপনি ডেইলি যে কটা রুগী দেখেন, প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে 90% পেশেন্টের ক্ষেত্রে এই ডিমান্ডটা। তাহলে এই ডিমান্ডটার জন্য আমাদের কতটা, আমাদেরকে ওষুধ সম্বন্ধে জ্ঞান, পারিবারিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান, সামাজিক জ্ঞান, ফুড হ্যাবিট, আমার অর্গাননে আছে ডায়েট এন্ড রেজিমেন, খাবার দাবার এবং ব্যায়াম পথ্য, এই বিষয়গুলি আছে। সুতরাং লজ্জা না করে এই বিষয়গুলি আলাপ আলোচনা করে তারপরে ওষুধ প্রেসক্রাইব করবেন। অনেক সময় বর্তমানে অবশ্যই আপনারা দেখবেন যে এই বিষয়গুলি এটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে এবং মিস ইউজ হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণে একটা মানুষের লাইফ স্পয়েল। হাওয়ার এটা আমি মাত্র 100 ভাগের 1 ভাগও আলোচনা করি নাই। কোনো একটা সময় যদি আমি পাই তাহলে টোটাল সেক্সুয়াল লাইফ এন্ড সেক্সুয়াল মেডিসিন এবং কোন ওষুধে কিভাবে আমাদের কি উপকার হচ্ছে বা কোন অবস্থায় আমরা কি ওষুধ দিব, এই নিয়ে পরবর্তীতে আমি যদি সুযোগ পাই তাহলে সেই নিয়ে আমি এক সময় একটা ক্লাস আমি নেব। আজকে আর সময় নাই। আমাদের প্রধান উপদেষ্টা স্যার তিনি আমাদের আজকের ক্লাসের মূল্যায়ন করবেন। আমি জানি না কতটুকু আমি আলোচনা করতে পেরেছি। আমার আলোচনায় যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার আলোচনা সার্থক বলে আমি মনে করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আবারও সালাম জানিয়ে এবং পরবর্তী ক্লাস পর্যন্ত বেঁচে থাকার প্রত্যাশা নিয়ে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শ্রদ্ধেয় ডক্টর নজরুল ইসলাম ভূঁইয়া স্যারের মূল্যবান আলোচনা শুনলেন। আমরা শুনলাম বড়দের ওষুধ, বিশেষত মায়েদের ওষুধ, নারীদের ওষুধ, অ্যাক্টিয়া রেসিমোসা অর্থাৎ সিমিসিফুগা। তারপর শুনলাম ছোটদের ঔষধ ইথুজা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ, এবং শেষে পুরাতন যৌন পাপীদের ঔষধ অ্যাগনাস ক্যাস্টাস সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় আমরা জানলাম। সুপ্রিয় দর্শক, আজকে এই লাইভ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা অনেক কৌশল, ওষুধ নির্বাচন বিষয়ে, এই 3টি ওষুধের নির্বাচনী কৌশল বিষয়ে অবগত হলাম। আজকের লাইভে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা। তিনি একটু আগে লাইভ থেকে
বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। আমি স্যারকে জয়েন করানোর জন্য চেষ্টা করছি। আমাকে দেখা যায়? হ্যাঁ, আপনি আপনার ক্যামেরা অন করেন স্যার। ক্যামেরা হলে স্পিকার হচ্ছে না, স্পিকার হলে ক্যামেরা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে স্যার, যেটাই সম্ভব হয় সেটা দিয়ে আপনি আজকের কথা বলেন। আলোচনার উপর আপনার মূল্যায়ন এবং মূল্যবান মতামত প্রদান করেন স্যার, এবং আপনার এই মূল্যায়ন এবং মতামতের মাধ্যমে আমাদের আজকের লাইভ আমরা শেষ করব স্যার। আমাকে শুনতে পারছেন? জি জি হ্যাঁ, শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি। স্যার। আচ্ছা, আমি দেখছি আমি এখানে ঠিক আছি। এখন শোনা যাচ্ছে কিনা আমি আমার দেখতে পাচ্ছি না, ক্যামেরা অন হচ্ছে না। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে আমি যোগদান করতে পারায় মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিওএইচএফ এর সম্মানিত সকল সদস্যকে। আমি গভীরভাবে আন্তরিকতার সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের অত্যন্ত গুরুজন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়াকে। তিনি হোমিওপ্যাথিক জগতে লিভিং লিজেন্ডা। আমি যদি অল্প কথায় বলি, এক কথায় বলি, তিনি হলেন লিভিং লিজেন্ডা। তিনি 3টি ওষুধ সম্পর্কে আলোচনা করেছেন এবং 3টি বিভাগে ভাগ করে কথা বলেছেন। হোমিওপ্যাথিক, বয়স্কদের চিকিৎসা, শিশুদের চিকিৎসা, মহিলাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তিনি স্পেসিফাইড করে কথা বলেছেন। তিনি কথা বলেছেন মানব দেহের বিভিন্ন অঙ্গ সম্পর্কে। হোমিওপ্যাথিক ওষুধ রাইট সাইডেড মেডিসিন, লেফট সাইডেড মেডিসিন, আপার অ্যান্ড লোয়ার, বিভিন্ন দিকে উল্লেখ করে তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে, আমার জানা মতে প্রায় 35-36 জন লোক এখানে উপস্থিত হয়েছে। তারা সবাই এটা উপভোগ করেছেন। আমি মনে করি এই অনুষ্ঠানে 35-36 হাজার লোক উপস্থিত হওয়া উচিত ছিল এবং উচিত। আমাদের লক্ষ্য হোমিওপ্যাথির আইডিওলজি, হোমিওপ্যাথি চিকিৎসার দিকদর্শন, ম্যানিফেস্টো বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটা লোকের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে নিজেরা উপকৃত হন। আমরা সকল ক্ষেত্রে সফল নই, বাট আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংঘাতিক রকমের সফল। আমি ইন্ডিয়ার একজন মাননীয় সংসদ সদস্য, যিনি ডাক্তার বটে, তার একটা ভিডিও দেখেছি। সেই ভিডিওতে তিনি সংসদে দাঁড়িয়ে উল্লেখ করছেন
যে তিনি মাইগ্রেনের পেশেন্ট। এই মাইগ্রেনের পেশেন্ট হিসাবে তিনি বিশ্বের বহু জায়গাতে চিকিৎসা করেছেন, বাট নো রেজাল্ট। হাওড়ায় একজন নবীন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে তিনি চিকিৎসা নিয়ে মাইগ্রেন চিকিৎসায় ভালো হয়েছে, মাইগ্রেন রোগ থেকে মুক্তি পেয়েছেন। এই যে হোমিওপ্যাথির অবদান আমরা জানি না, কিন্তু আশা করি ডাক্তার নজরুল ইসলাম যেন আল্লাহ তাকে শতায়ু দান করেন। এই বয়সে তিনি যেভাবে প্রতিটা ওষুধের কথা, মানুষের সহজাত প্রবৃত্তি সেক্সুয়াল বিষয়টির উল্লেখ করেছেন, রেফারেন্স দিয়েছেন, ক্যাস্ট সম্পর্কে যেসব ব্যাখ্যা দিয়েছেন, তাহলে সেটা প্রথমেই মূল্যায়ন করেছি লিভিং লিজেন্ডা। তবে এই যে অনুষ্ঠান বিওএইচএফ এর, আমি মনে করি যে এই অনুষ্ঠানগুলি এইভাবে পরিচালিত হলে মানুষ বেশি উপকৃত হবে না। আমি হোমিও দর্পণের একটি অনুষ্ঠানে আমি যোগদান করেছিলাম, একটি অনুষ্ঠান আমি দেখেছি। এখানে প্রায় 100-150 লোক হয় এবং তারা এই অমরনাথ বাবু এটার পরিচালনা করেন। একই ওষুধ তারা 3-4 বার করে ব্যাখ্যা করেন। কারণ কি আমি জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে যে স্যার, একটি ওষুধ যদি মানুষের মাথার মধ্যে ঢুকে যায় তাহলে সে আর বলবে না, কারণ সে নানা কাজে ব্যস্ত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন কাজে সে ব্যস্ত আছে। সেজন্য আমরা একটি ওষুধ পুঙ্খানুপুঙ্খ ভাবে এমন ভাবে ব্যাখ্যা করি যে ব্যাখ্যা মানুষের ভুলার কোনো সুযোগ নাই। নজরুল ইসলাম ভূঁইয়া আজকে 3টা ওষুধের কথা ব্যাখ্যা করেছেন। আমাদের হয়তো যারা প্রবীণ ডাক্তার আছেন তারা হয়তো অনেক ভালো, তারা হয়তো নজরুল ইসলাম সাহেবের এই কথা থেকে যোগ করে তাদের ব্রেনকে সমৃদ্ধ করতে পারেছে। কিন্তু আমরা যারা কম বুঝি হোমিওপ্যাথি, যারা নবীন, তাদের জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে প্রবীণ করা, তাদের দক্ষতাকে বাড়ানো। সুতরাং নজরুল ইসলাম ভূঁইয়ার যে ক্লাসটা হবে সেটা একটা ওষুধ যেন 2 দিন ধরে তিনি ব্যাখ্যা করেন, এবং যারা এই ওষুধ এই অনুষ্ঠান উপভোগ করবেন তারা খাতা কলম নিয়ে বসবেন। শুনলেন ভুলে গেলেন তাহলে হবে না। যদিও আমাদের সভাপতি ইয়াকুব সাহেব এটা সঙ্গে সঙ্গে ইউটিউবে দিচ্ছেন, কিন্তু ইউটিউব হাজার হাজার ইউটিউব মানুষ এটা খুব বেশি, যারা কনসার্ন না তারা এতটা দেখে না। এবং আমি নিজেও এত ব্যস্ততার মধ্যে থাকি যে কালকে আর নজরুল ইসলাম সাহেবের এই জিনিস আমি দেখবো না। আমি আজকে শুনলাম এবং শিখলাম। আরেকটি জিনিস, এই বিওএইচএফ এর আমাদের যে প্রতিষ্ঠান, এর একটা রেজিস্ট্রেশন দরকার, এর একটা হেড অফিস দরকার, এর একটা প্রাতিষ্ঠানিক রূপ দরকার। সুতরাং আপনারা, আমি অন্য মান্নানের দৃষ্টি আকর্ষণ করব, তিনি আমাদের এই প্রতিষ্ঠানের সবচেয়ে অ্যাক্টিভ ম্যান ইয়াকুব সাহেব, এবং তিনি আমাদের 8টা বিভাগে এই প্রতিষ্ঠানের সদস্য রয়েছেন, বিভিন্ন পদে রয়েছেন। বাট 8টা বিভাগে যদি 10 জন করে লোক যোগদান করতাম তাহলে 8-10-80 হতো, সেখানে আমাদের অর্ধেকও হয়নি।
এরকমের মূল্যবান বক্তব্য নজরুল ইসলামের অনুপস্থিতিতে আমরা কি আর পাবো না। সুতরাং this is my humble request to all. You join and enjoy, and you apply to your patient. The patient will cure. You will be furnished. Your performance is spread all over the world, not in only for Bangladesh. তাহলে আমাদের একটা হেড অফিস দরকার, আমাদের একটা স্টেশন দরকার। আমি হেড অফিসটা জন্য চেষ্টা করতেছি যে আমি একটা চেম্বার দেব, সেই চেম্বারটা হবে হেড অফিস। সেই বিষয়ে আমি আমাদের সভাপতি মহোদয়ের সাথে আলোচনা করেছি, তিনি সম্মতি দিয়েছেন এবং তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আগিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বাস্তবিক পক্ষে অসুস্থ আছি। এই অসুস্থতা, এই কোভিডের পরে আমি সুস্থতা ফিরে পাইনি। কাল থেকে ডাক্তার আমাকে বলেছে যে আপনি বাইরেই যাবেন না। তো সেজন্য আমি আজ 2 দিন একদম ঘরে বসা। নজরুল ইসলাম সাহেব আমাকে বলেছেন উনি আজকে আসার কথা ছিল, তো আসতে পারে নাই এই অনুষ্ঠানের কারণে। আমিও ব্যস্ততার কারণে বোধহয় তার টেলিফোন ধরতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে তিনি যারা ভালো বক্তা, যাদের থেকে কিছু পাবো, তাদের বক্তৃতা একটু লং টাইম করা যায় কিনা। স্টিমিয়ারে আমাদের 1 ঘন্টার বেশি সময় দেয় না। আমরা সেই ক্ষেত্রে স্টিমিয়ার না করে অন্য কোন পদ্ধতি, যেমন হোমিও দর্পণ করে, ওখানে দেখি অনেক লোক অনেক সময় ধরে হয়। আমি তো প্রায় 1.5 ঘন্টা বক্তৃতা করেছিলাম, তো কোনো হয়নি। তো সেই জন্য আর আগের থেকে এমন ভাবে প্রচার করতে হবে যেন লোক সংখ্যা বাড়ে, সেদিকে একটু চেষ্টা করতে হবে। তো রাত হয়েছে, বেশি একটা রাত হয়নি, 11:15 বাজে। আমি আমার অতি প্রিয়, শ্রদ্ধেয়, সম্মানিত লিভিং লিজেন্ডার ডক্টর নজরুল ইসলাম ভূঁইয়া সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল চিকিৎসক বৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা যেন এই প্রতিষ্ঠানের উন্নয়নে সার্বিকভাবে অগ্রগতিতে অবদান রাখতে পারি, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় আজকের লাইভে উপস্থিত থেকে মূল্যায়ন করে এবং দিক নির্দেশনামূলক মতামত ব্যক্ত করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং আমরা স্যারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের লাইভ আলোচনার মাধ্যমে বিওএইচএফ এর 38তম পর্ব এবং ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তের কৌশল বিষয়ে 4র্থ পর্ব শেষ হলো। আমরা আমাদের এই বিজ্ঞচিত অভিজ্ঞ হোমিওপ্যাথ প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে লিজেন্ড হোমিওপ্যাথ এটা জীবন্ত কিংবদন্তি। ডিগ্রি কোর্স বাস্তবায়নের যে এক সময়ের আন্দোলন, সে আন্দোলন সংগ্রামের তরুণ সংগঠক, বলিষ্ঠ সংগঠক শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভূঁইয়া স্যার আজকে প্রবীণ অবস্থায় উপনীত হয়েছেন।
তো স্যার তার বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা সত্ত্বেও, বিভিন্ন ব্যস্ততা সত্ত্বেও বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের নিয়মিত আলোচনায় আমাদের সময় দিচ্ছেন, নিজের অর্জিত জ্ঞান এবং সঞ্চিত জ্ঞানকে বিলিয়ে দিচ্ছেন। এজন্য স্যারের প্রতি অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং আমরা স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিক্ষা বিস্তারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরবর্তী লাইভ এবং শিক্ষণীয় কর্মসূচি সমূহ দেখার এবং উপভোগ করার আহ্বান জানিয়ে আজকের লাইভের পরিসমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।